হ্যালো, আজ আমরা যে ভিডিওটি করতে চলেছি সেটি প্রাণী রাজ্য অর্থাৎ অ্যানিমাল কিংডমের কয়েকটি ত্রিস্তর বলা হয় ডিপ্লোব্লাস্টিক বা ত্রিস্তর বিশিষ্ট প্রাণীদের সংগঠন বা তাদের ব্যাপারে ঠিক ডিটেলস। তো এই ভিডিওটির এটা আমাদের সেকেন্ড ভিডিও হতে চলেছে, যেটা ঠিক প্রথম ভিডিওতে আমরা প্যারাজোয়া এবং এন্টারোজোয়া এদের প্রাণীদের কিছু ব্যাপারে ঠিক ডিটেলস আলোচনা করেছিলাম। তো ডিপ্লোব্লাস্টিক অর্থাৎ এই যে প্রাণীজগৎকে আমরা ভাগ করতে পারি, প্রাণীজগৎ ক্ষেত্র থেকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো প্যারাজোয়া, একটা হলো এন্টারোজোয়া। প্যারাজোয়া যেখানে কলাতন্ত্র গঠিত হয়নি অর্থাৎ স্পঞ্জ এবং পরিপাটা গোষ্ঠীগুলো, আর যেখানে কলাতন্ত্র গঠিত হয়েছে নিডারিয়া থেকে উন্নত সকল প্রাণী গোষ্ঠী। তো এই প্রাণীজগতের এই বনস্তর অর্থাৎ ডিপ্লোব্লাস্টিক যে ঠিক দুটো ভাগে ভাগ করা যায়, তার মধ্যে আমরা এই ডিপ্লোব্লাস্টিকটা আমাদের আগের ভিডিওতে শেষ করেছি, যেখানে আমরা নিডারিয়া, টিনোফেরা এইগুলো আলোচনা করেছি। আজকের আমাদের ভিডিওটা কমপ্লিট হবে ডিপ্লোব্লাস্টিক প্রাণী, যেখানে ক্লাস শুরু হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস থেকে শুরু করে আমরা এগাইনোডার্মাটা পর্যন্ত যাব, এবং কর্ডাটা এবং প্রাণীজগতের যে ক্লাসিফিকেশনের সবচেয়ে লাস্ট যেটাকে বলা হয় কর্ডাটা, সেই কর্ডাটা ক্লাসটা আমরা পরের ভিডিওতে দেখব, যেখানে আমরা অনেক কটি স্তর সম্পর্কে অনেক কটি ক্লাসিফিকেশনের জীব সম্পর্কে আলোচনা করব। তো আজকের ভিডিওটি তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওটি শুরু হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস, নিমাটোহেলমিনথেস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, এগাইনোডার্মা। তাহলে চলো প্ল্যাটিহেলমিনথেস সম্পর্কে আমরা ভিডিওটি ঠিক শুরু করি। লেটস স্টার্ট। প্ল্যাটিহেলমিনথেস বা চ্যাপ্টাকৃমি, যাকে বলা হয় ফ্ল্যাটম। তো আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই চ্যাপ্টাকৃমি অনেক ঠিক দেখে থাকি। এদের তাহলে বৈশিষ্ট্যগুলো কি? এদের দেহ সাধারণত ফিতার মতো হয়ে থাকে। এরা ডিপ্লোব্লাস্টিক বিশিষ্ট হয় অর্থাৎ ত্রিস্তর বিশিষ্ট হয়। এদের দেহে সিলম থাকে না, এরা উভলিঙ্গ হয়ে থাকে। এদের দেহে চোষক বা হুকের সাহায্যে এরা পোষকের দেহে আটকে থাকে, এবং এদের কোনো শ্বাসঙ্গ, সংবহনতন্ত্র বা কোনো ধরনের স্কেলেটন নেই। এরা ফ্লেম কোষ এদের ঠিক রেচনাঙ্গ হিসেবে কাজ করে। তাহলে এদের এক্সাম্পলগুলোর মধ্যে টিনিয়া সোলিয়াম, ফ্যাসিওলা, প্ল্যানারিয়া, লিভার ফ্লুক। তাহলে এদের দেখতে কেমন হয়ে থাকে এবং এর সম্পর্কে এদের দেখতে যেমন হয়, যেগুলো কটা ফটো বা আমরা এখানে দেখাতে পারি, যেটা হলো এই একটা, এটাও ঠিক লিভার ফ্লুকের মধ্যে পড়ে। এই একটি রয়েছে, প্ল্যানেরিয়া এর মধ্যে আছে। যাই হোক, তো এদের ডিটেলস তাহলে প্ল্যাটিহেলমিনথেস, সাধারণত প্ল্যাটিহেলমিনথেস এটা এনসিইআরটির বই থেকে আমাদের ঠিক আছে, যেহেতু নোটসটা আমরা করছি, তো এনসিইআরটি বইয়ের এটি অংশ, যেখানে বলা হচ্ছে পূর্বে বর্ণিত ঠিক দুই গোষ্ঠী প্রাণীর তুলনায় এই গোষ্ঠী প্রাণীদের দেহ গঠন অনেকটাই জটিল হয়। এদের দেহটা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, অর্থাৎ এদের দেহ বাম অংশ এবং ডান অংশ একই রকম হয়ে থাকে। যে বাম দিক এদের যদি মাঝখান থেকে কাটা হয়, যে বডিটা সেই দুটো ভাগে ভাগ হয়, বাম দিক লেফট সাইড অ্যান্ড রাইট সাইড দুটোই সমান হয়। এদের দেহ 3টে কোষস্তর দ্বারা গঠিত হয় এবং স্তরগুলো থেকে বিবিধিত কলা সমষ্টি তৈরি হয়। এই কারণে এই প্রাণীদের ত্রিস্তরী বলা হয়। এই ত্রিস্তরী গঠনের জন্য দেহের বহিঃপ্রকার এবং আন্তঃপ্রাকার গঠনের সাথে কিছু কিছু অঙ্গ তৈরি হয়। এইভাবে এদের দেহে বেশ কিছু কলা গঠিত হয়। তবে এদের দেহে কোনো অভ্যন্তরীণ দেহগহ্বর বা শিলম থাকে না, যার ভেতরে সুগঠিত কোনো অঙ্গগুলো থাকতে পারে। ঠিক আছে, অর্থাৎ এদের দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম বা দ্বিপার্শ্বীয়ভাবে চ্যাপ্টা হয়ে থাকে, অর্থাৎ উপরের দিক থেকে ঠিক নিচের দিকে চ্যাপ্টা। এই জাতীয় গঠনের কারণে এই প্রাণীগুলোকে বলা হয় চ্যাপ্টাকৃমি। তো এরা সাধারণত স্বাধীনজীবী বা পরজীবী হয়, এবং স্বাধীনজীবী প্রাণীদের মধ্যে রয়েছে প্ল্যানেরিয়া, আর যারা পরজীবী হয় তাদের মধ্যে রয়েছে যকৃৎকৃমি। তো এদের বিভিন্ন ইমেজ, যেমন এখানে লেখা আছে 7.4 কিছু দেখানো হয়েছে, যেমন 7.4 আমরা এইগুলো দেখতে পারি, এই যেগুলো, এটাকে বলা হয় প্ল্যানেরিয়া, এটা যকৃৎকৃমি, সেকেন্ডটা যকৃৎকৃমি, আর 3 নম্বরটা হলো ফিতাকৃমি। যে ফিতাকৃমির ফার্স্ট পিকচারটা আমরা আগের এতে দেখলাম, আগের উপরের দিকে দেখলাম। তাহলে এবার এখান থেকে কিছু কিছু কোশ্চেন, যেগুলো আমাদের ঠিক রেলের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এসেছিলো, যে কোশ্চেনগুলো আমরা ইয়ং কম্পিটিশন বুক থেকে তুলেছি। কোশ্চেনগুলো কি? কোন প্রাণীটিকে চ্যাপ্টাকৃমি বলা হয়? এখানে অপশান রয়েছে, যেমন সিডেন্টেরাটা, নিমাটোডা, পরিফেরা, প্ল্যাটিহেলমিনথেস। তাহলে এটা এসেছিলো 2018 এনডিবি ঠিক গ্রুপ ডিতে। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ডিটা, প্ল্যাটিহেলমিনথেস। কোন প্রাণীটি কেবলমাত্র একটা সাধারণ চোখ থাকে, যা আই স্পট হিসেবে আলো শনাক্ত করতে সাহায্য করে? অপশান হচ্ছে ট্যাপোম, প্ল্যানেরিয়া, রাউন্ডোম, অ্যাসকারিস। অ্যান্সার হচ্ছে প্ল্যানেরিয়া। এটা এসেছিলো গ্রুপ ডিতে। পরের কোশ্চেন, নিচের কোনটি একটি এন্ডোজেনাস প্যারাসাইট, যার মধ্যে পড়ছে ট্যাপওয়ার্ম, বডি লাইস, টিক্স আর হেয়ার লাইস?
তো ন্যাচারালি এন্ডোজেনাস প্যারাসাইট মানে দেহের ঠিক ভিতরে থাকে, বলা হয় ফিদা কৃমি, যেটা বা চ্যাপ্টা কৃমি বলে, হলো অপশান এ। এটা আরআরবি যেই এসেছিলো 2019-এ। চ্যাপ্টা কৃমি কোন পর্বের প্রাণীর মধ্যে পড়ে? চ্যাপ্টা কৃমি অ্যাসকেলমেন্থিস, অ্যানিলিডা, প্ল্যাটিহেলমিনথিস এবং নিমাটোডা। অপশান হবে কি? অ্যান্সার হচ্ছে সি, বলা হয় প্ল্যাটিহেলমিনথিসের মধ্যে পড়ছে। এটা সি গ্রুপ ডিতে এসেছিলো 18-তে। এরপরটা চলে আসছে, বলা হয় নিমাটোডেলমেন্থিস বা অ্যাসকেলমেন্থিস। তো এদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি? এদের বৈশিষ্ট্যগুলো হলো যে এদের দেহটা অখণ্ডিত, এদের দেহটা নলাকৃতি, এদের প্রান্তদ্বয়টা শুরু হয়, এদের ছদ্মশিরম দেখতে পাওয়া যায়, এদের দেহে কিউটিকল দ্বারা আবৃত হয়, এরা একলিঙ্গ হয়ে থাকে। আগেরটা ছিল উভলিঙ্গ, কিন্তু এটা হলো একলিঙ্গ। এবং এদের দেহে যৌন বিরূপতা দেখতে পাওয়া যায়, এবং এদের দেহ তিস্তর বিশিষ্ট, এবং এরা পরজীবী বা মুক্ত এবং জলজ হয়ে থাকে। এদের এক্সাম্পলগুলোর মধ্যে হলো গোলকৃমি, আগেরটা ছিল যকৃৎ কৃমি, এটা হলো গোলকৃমি, বলা হয় রাউন্ডোম, অ্যাসকারিস, উচেরিয়া ব্যানক্রপ্টি। যার জন্য এই উচেরিয়ার জন্য ওই যে পায়ে গোদ দেখতে পাওয়া যায়, যেখানে পা ফুলে যায়, এনকেফালাইটিস মশার জন্য হয়ে থাকে। তো এরপরে চলে আসছে থ্রিডম, এবং এর অপশানগুলো আরটা হলো থ্রিডম। তো বলা হয়েছে তাহলে নিমাটোডার বৈশিষ্ট্যগুলোর মধ্যে কী পড়ছে? নিমাটোডার বৈশিষ্ট্যগুলো হলো এই গোষ্ঠীভুক্ত প্রাণীদের দেহ দ্বিপার্শ্বভাবে প্রতিসম হয়ে থাকে, এবং এরা সাধারণত ত্রিস্তরী হয়। এদের দেহ চ্যাপ্টা না হয়, এদের দেহটা ঠিক বলা হয় নলাকার হয়। আগেরটা ছিল চ্যাপ্টা, কিন্তু এটা হলো নলাকার, সেই জন্য এদের বলা হয় নিমাটোডা। এদের দেহে কলা সমস্যা থাকলে এটা প্রকৃত অঙ্গ থাকে না, এদের দেহ এক ধরনের দেহ গহ্বর বা সিরোশোলম বর্তমান। এই গোষ্ঠীর প্রাণীরা রোগ সৃষ্টিকারী পরজীবী হিসেবে বিশেষভাবে পরিচিত, যেমন ফাইলেরিয়াসিস ঠিক রোগ হয়ে থাকে, বলা হয় গোত্রকৃমি সৃষ্টি করে থাকে ওই উচেরিয়া ব্যানক্রপ্টি যেটা। এবং এরা অন্ধ্রে বসবাসকারী গোলকৃমি, অর্থাৎ গোলকৃমি বা ঠিক সূতকৃমি যেগুলো দেখতে পাওয়া যায়। এদের কয়েকটি ফটো, যেমন এটা হলো স্ত্রী, এটা পুরুষ প্রাণী, যেহেতু এরা ঠিক আছে, এদের লিঙ্গভেদ দেখতে পাওয়া যায়। এটা হলো উচেরিয়া ব্যানক্রপ্টি দেখতে হয়ে থাকে এরকম। তারপরে চলে আসছে, বলা হয় নিমাটোডা এতে হয়ে গেল অ্যাসকেলমেন্থিসে। তো এবারে নিমাটোডার কয়েকটা কোশ্চেন্স যেগুলো এসেছিলো। তো নিমাটোড প্রাণীতে কোন ধরনের তন্ত্র পাওয়া যায় না? বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম। এদের সাথে দেহের কোনো রেসপিরেটরি সিস্টেম নেই, এনটিপিসিতে এসেছিলো। অ্যাসকারিসের সাধারণ নাম কি? অ্যাসকারিসের সাধারণ নাম হলো রাউন্ডোম বা গোলকৃমি বলা হয়। আর ট্যাপওম তো আগেরটা আমরা পড়লাম প্ল্যাটিহেলমিনথিস, এটা গ্রুপ ডি 18-তে এসেছিলো। এরপরে চলে আসছে অ্যানিলিডা বা অঙ্গুরিমাল প্রাণী। অ্যানিলিডা বা অঙ্গুরিমাল প্রাণী সাধারণত এরা দেহ আংটির মতো হয়ে থাকে, এদের দেহে প্রকৃত শিলম দেখতে পাওয়া যায়, এদের একলিঙ্গ হয়ে থাকে এবং এরা উভলিঙ্গ হয়। একলিঙ্গ হলো এক্সাম্পল নেরিস, আর উভলিঙ্গ হলো কেঁচো। এদের দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম হয়ে থাকে, এবং এরা সাধারণত ত্রিস্তরীয় হয়ে থাকে। এদের নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ দেখতে পাওয়া যায়। কেঁচো চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায়। এদের শ্বাসঙ্গ হিসাবে দেহত্বক কাজ করে, এবং এদের স্নায়ুতন্ত্র গঠিত হয়, রক্তটা লাল হয়ে থাকে। তাহলে এদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা যা দেখলাম, দেহে আংটির মতো থাকে, এই জন্য এদের অঙ্গুরিমাল প্রাণী বলা হয়। এদের দেহে প্রকৃত শিলম দেখতে পাওয়া যায়, আগেরগুলোতে কিন্তু শিলম ছিল না। তাহলে এই অ্যানিলিডা থেকে শুরু হচ্ছে প্রকৃত শিলম বিশিষ্ট প্রাণী। এরা উভলিঙ্গ একলিঙ্গ উভয় হয়ে থাকে, এরা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম হয়ে থাকে, এরা ত্রিস্তর বিশিষ্ট হয়ে থাকে। এদের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। এদের যেমন কেঁচোর চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে, আর শ্বাসঙ্গ হিসেবে এদের দেহত্বক কাজ করে থাকে। এখন এদের বৈশিষ্ট্য পরে চলে আসছে এদের উদাহরণের মধ্যে হিরুডিনারিয়া, ফেরেটিমা, পোস্থুমা, আর্থম এবং নেরিস আর লিচ। তাহলে অ্যানিলিডার বৈশিষ্ট্যগুলো যেগুলো আমরা এনসিইআরটি থেকে পাবো যে নোটস, তার মধ্যে হলো কি? অ্যানিলিডা গোষ্ঠীভুক্ত প্রাণীরা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম এবং ত্রিস্তর বিশিষ্ট হয়ে থাকে। এছাড়া এদের দেহে প্রকৃত দেহগহ্বর বা শিলম থাকে। এই দেহগহ্বর প্রকৃত অঙ্গগুলোকে দেহ গঠনের মধ্যে একটা মোড়কে আবদ্ধ থাকতে সাহায্য করে। এই গোষ্ঠীভুক্ত প্রাণীদের দেহে অঙ্গের বিস্তৃত বিবিধকরণ দেখতে পাওয়া যায়। এই বিবিধকরণ খণ্ডীভবনের কায়দায় ঘটে। এক্ষেত্রে মস্তক থেকে দেহের শেষ প্রান্ত পর্যন্ত খণ্ডকগুলো একটার উপর অপরটা সজ্জিত থাকে। এই গোষ্ঠীভুক্ত প্রাণীদের বিভিন্ন ধরনের পরিবেশ, অর্থাৎ স্বাদু জলে, সমুদ্র জলে, এমনকি স্থলেও বাস করতে দেখা যায়। এই গোষ্ঠীর পরিচিত প্রাণীদের মধ্যে রয়েছে কেঁচো, জোঁক ইত্যাদি। তাহলে কী এখানে দেখা গেল যে এরা সাধারণত এদের দেহে মাথা থেকে দেহের শেষ প্রান্ত পর্যন্ত খণ্ডকগুলো একটা অপরটার সাথে যুক্ত থাকে। সেই জন্য এদের দেহে বিভিন্ন ধরনের এরা পরিবেশে বাস করতে পারে, যেমন স্বাদু জলেও বাস করে, আবার সমুদ্র জলেও বাস করে, এমনকি স্থলেও বাস করতে পারে। এই গোষ্ঠীগুলোর মধ্যে কেঁচো, জোঁক ইত্যাদি উল্লেখযোগ্য। তাহলে এবারে এদের কিছু ফটো দেখানো যায় যেগুলো এনসিইআরটিতে উল্লেখ আছে। যেমন বলা হয় নেরিস, অনেকটা এর মতো দেখতে,
ওই তেঁতুলে বীজের মতো দেখতে, নেরিস, এটা সব জলেই থাকে এরা, ওটা সামুদ্রিক হয়ে থাকে। এটা কেঁচো আর জোঁকে তো আমাদের লোকাল দেখতেই পাওয়া যায় আমরা। তারপরে চলে আসছে কিছু কোশ্চেন্সগুলোর মধ্যে কি ভার্মি কম্পোস্ট ব্যবহার করা হয় আর্থম, রাউন্ডোম, ফ্ল্যাটোম আর ট্যাপোম। বলে আর্থম মানে আমাদের কেঁচো জাতীয় প্রাণীদের এটা এসেছিলো ওই আরবি গ্রুপটিতে 22-এ এসেছিলো। কেঁচো জাতীয় প্রাণীদের শ্বাসঙ্গ কী হয়ে থাকে, গিল পাউচেস, স্পাইরাকলস, স্কিন এবং লাংস। বলা এদের হয়ে থাকে সাধারণত স্কিন, 18-22-এ এসেছিলো। নিচের কোনটা অ্যানিলিডার গোষ্ঠীভুক্ত নয়? অ্যানিলিডার গোষ্ঠীভুক্ত নয় হচ্ছে কোনটা, সেটা হলো আর্থম, নেরিস, লিচ, অ্যাসকারিস। তাহলে অ্যাসকারিস, কারণ অ্যাসকারিস এর মধ্যে পড়ে না, অ্যাসকারিস ঠিক নিমাটোডের মধ্যে পড়ে, তো এটা 18-তে এসেছিলো গ্রুপটি। এরপরে কোশ্চেন আসছে লিচ কোন পর্বভুক্ত প্রাণী? লিচ হচ্ছে অ্যানিলিডা, প্ল্যাটিহেলমিনথেস, মোলাস্কা প্রোটোকর্টাটা। লিচ সাধারণত হয়ে থাকে গ্রুপ এ, অর্থাৎ বলা হয় যে লিচ হচ্ছে গ্রুপ এ গোষ্ঠীভুক্ত প্রাণী, অ্যানিলিডা। এরপরে চলে আসছে আর্থম কোন প্রজাতির প্রাণীদের মধ্যে পড়ে? আর্থম, পরিফেরা, অ্যানিলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা। আর্থম সাধারণত অ্যানিলিডার মধ্যে পড়ে। এটা আরআরবি এসএসসিতে এসেছিলো, আগের কোশ্চেনটা এসেছিলো আরআরবি এনটিপিসি 2021-এ। কোন প্রাণীটা বাডিং বা কোটগ্রোথের মাধ্যমে প্রজনন করে না? কোরাল, হাইড্রা, স্পঞ্জ, অ্যানিলিডা। তা অ্যানিলিডা তো অঙ্গুরীমাল প্রাণীর সাধারণত লিঙ্গ ভাগ দেখতে পাওয়া যায়। আর্থম কোন পর্বের প্রাণীর মধ্যে পড়ে? আর্থম তো অ্যানিলিডার মধ্যে পড়ে, অপশান হবে সি। এরপরে চলে আসছে বলা হয় কিউটেনিয়াস শোষণ কোন প্রাণীর দেহে ঘটে? বার্ড, হিউম্যান, আর্থম, ফিশ। এটা ঘটে থাকে আর্থমের মধ্যে। চলে আসছে পরেরটা আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলো কি? আর্থ্রোপোডা দেহ খণ্ডকে বিভক্ত, প্রকৃত শিলম দেখতে পাওয়া যায়, দেহে কাইটিন নির্মিত, এদের দেহটা সংযুক্ত পা দেখতে পাওয়া যায়, এদের পাগুলো জয়েন্টেড পা হয়ে থাকে। দেহ গহ্বরকে বলা হয় হিমোসিল, ট্রাকিয়া, বুকলাং দেহত্বক শ্বাসঙ্গ হিসাবে কাজ করে। মুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায়, এদের সারা দেহে হেড, থোরাক্স, অ্যাবডোমেন নিয়ে গঠিত হয়ে থাকে। প্রাণীজগতের সবথেকে বড় পর্ব হলো আর্থ্রোপোডা, এবং এই আর্থ্রোপোডা পর্বের মধ্যে পড়ছে ককরোচ, প্রন, ক্র্যাব, বাগ, ফ্লাই, মসকিটো ইত্যাদি। তারপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে বলা আর্থ্রোপোডার কয়েকটা বৈশিষ্ট্যগুলোর মধ্যে তার প্রাণীজগতের সবথেকে সম্ভবত বড় গোষ্ঠী হলো আর্থ্রোপোডা, অর্থাৎ সবথেকে বেশি সংখ্যক জীব রয়েছে এর মধ্যে, এবং এই গোষ্ঠীভুক্ত প্রাণীর দেহটা দ্বিপার্শ্ব প্রতিসম হয়ে থাকে, খণ্ডিত হয়ে থাকে। এদের দেহে মুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়, রক্ত সুনির্দিষ্ট প্রবাহের মাধ্যমে প্রবাহিত হয় না। এদের দেহগহ্বর সিলোমেটিক ক্যাভিটি রক্তপূর্ণ হয়ে থাকে। এদের দেহে সন্ধিলুপাঙ্গ, অর্থাৎ আর্থ্রোপড কথাটি অর্থ সন্ধিলুপাঙ্গ দেখতে পাওয়া যায়। এই গোষ্ঠীভুক্ত কয়েকটি পরিচিত প্রাণী হলো চিংড়ি, প্রজাপতি, মাছি, মাকড়সা, কাঁকড়া বিছে এবং কাঁকড়া। হয়ে গেল। এবার এদের কতগুলো ফটো তো যে ন্যাচারাল যেগুলো হয়ে থাকে আর কি, কাঁকড়া বিছে, তেঁতুলে বিছে, মাকড়সা, প্রজাপতি, মাছি, শতপথী মানে ওই যেটাকে বলা হয় যে তেঁতুলে বিছে তাকে বলে শতপথী। তো রেলওয়ে PY কিউটস কিছু কোশ্চেন্স যেগুলো এসেছিলো YCT বুক থেকে নেওয়া। কোন প্রজাপতির জীবনচক্রের জাতীয় দশাকে কি বলা হয়? বলা হয় এক, নিম্ফ, ক্যাটারপিলার, পিউপা। সাধারণত একে প্রজাপতির জীবনচক্রের ঠিক তৃতীয় দশাকে বলা হচ্ছে পিউপা বলা হয়। তাহলে এদের দেহের যেগুলো হয়ে থাকে সাধারণত এদের ফার্স্ট স্টেজকে বলা হয় এক, সেকেন্ড স্টেজকে বলা হয় লার্ভার, থার্ড স্টেজকে বলা হয় পিউপা, আর ফোর্থ স্টেজকে বলা হয় অ্যাডাল্ট। তাহলে এই ধরনের কোশ্চেন আসতেই পারে, NTPC 2-তে এসেছিলো এটা। উদ্ভিদ শ্রেণী বিভিন্ন শ্রেণীবিভক্ত, তার মধ্যে কোনটা পড়ে না? থ্যালোফাইটা, অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম, থ্যালোফাইটা। থ্যালোফাইটা সাধারণত থ্যালোফাইটস, থ্যালোফাইটা এর মধ্যে পড়ে না। সমঙ্গ দেখি, এতেও কোন থ্যালোফাইটস আলাদা, থ্যালোফাইট আলাদা, বাদবাকিগুলো। তো কোন পর্বের প্রাণী সংযুক্ত পা বর্তমান? তা যেমন হচ্ছে নিমাটোড, অ্যাকানোডার্মাটা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। NTPC এসেছিল, বলা হয় আর্থ্রোপোডা। তো পতঙ্গ বা প্রাণী বা কোন অঙ্গের সাথে শ্বাসকার্য চালায়? লাংস, স্কিন, গিলস, স্পাইরাকলস। বলা হয় যে ডি, স্পাইরাকলস। আর আরশোলার শ্বাসঙ্গ কি? আরশোলার শ্বাসঙ্গ লাংস, স্কিন, গিলস, রেসপিরেটরি অঙ্গেল। বলা হয় যে রেসপিরেটরি অর সেন্সেস। মশার জীবনচক্রে 4টে দশা কী কী? 4টে দশা হলো এক, লার্ভা, ইমাগো, পিউপা, ইমাগোল, এক, লার্ভা, পিউপা, এক, লার্ভা, পিউপা, ইমাগো, এক, পিউপা, ইমাগো, লার্ভা। অপশান হচ্ছে সি, বলা হয় এক, লার্ভা, পিউপা, ইমাগো। NTPC 21-এ এসেছিলো। তারপরে যেটা চলে আসছে এবার প্রাণীজগতের সবথেকে বৃহত্তম পর্ব কোনটা? নিমাটোড, আর্থ্রোপোডা, অ্যানিলিডা, মোলাস্কা। আর 18-তে এসেছিলো গ্রুপ ডিতে। অপশান হচ্ছে এই অ্যান্সার হচ্ছে আর্থ্রোপোডা। এরপরটা চলে আসছে সবথেকে বেশি সংখ্যক পা বিশিষ্ট
প্রাণী কোনটা, সেটা হচ্ছে মিলিপেট। অপশান হচ্ছে বিভিন্ন অপশানগুলোর মধ্যে স্পাইডার, মিলিপেট, সেন্টিপেট, হান্টিং মোথের মধ্যে এটা হবে মিলিপেট। কোন প্রাণীকে সামাজিক প্রাণী বলা হয়? বি, বিটল, টার্মাইট, অ্যান্ট। বলা হয় বিটল, বলা হয় না, তার মধ্যে বলা হয় বিটল। আর যদি সামাজিক প্রাণী বলে বাদবাকি সব কটা। ঠিক আছে, এনটিপিসি 16তে এসেছিলো। আর আরশোলা এবং অন্যান্য পতঙ্গদের দেহ রেচন অঙ্গ কী? বলা হয় যে অ্যান্টিনারি গ্ল্যান্ডস, ম্যালফিজিয়ান টিবিউলস, নেফ্রিডিয়া এবং ট্রাকিয়া। তার মধ্যে কী হচ্ছে? বলা হয় যে ম্যালফিজিয়ান টিবিউলস। এদের পতঙ্গদের ঠিক রেচন অঙ্গ হয়ে থাকে। সাধারণ মাছের বিজ্ঞানসম্মত নাম কি? সাধারণ মাছের বিজ্ঞানসম্মত নাম হয়ে থাকে ঠিক মুসা ডোমেস্টিকা, টিটিকা ম্যাস্টিমাম, ফ্যানিয়া এবং হোমোসেপিয়েন্স। তার মধ্যে পড়ছে মুস্কা ডোমেস্টিকা, এটা 21 এসেছিলো এনটিপিসিতে। তারপর চলে আসছে মাকড়সার কত জোড়া পা থাকে? মাকড়সার উপস্থিত পায়ের সংখ্যা হলো 4 জোড়া। এনটিপিসি এসেছিলো 16তে। কোন পতঙ্গের দাঁত উপস্থিত থাকে? বি, হাউস ফ্লাই, বাটারফ্লাই, ওয়াস্প অ্যান্ড বাম্বল বি। বলা এদের মধ্যে হচ্ছে বাম্বল বি, সাধারণত বাম্বল বির ক্ষেত্রে দাঁত উপস্থিত থাকে। মোলাস্কা বলা হয় যে মোলাস্কা বৈশিষ্ট্যযুক্ত প্রাণীদের সাধারণত দেহ এদের খণ্ডবিহীন, এদের দেহটা নরম, কোমল, মাংসল হয়ে থাকে, ম্যান্টল দ্বারা আবৃত থাকে। এদের পৌষ্টিক নালী যেটা থাকে সেটা ইউ আকৃতি হয়ে থাকে। এদের শ্বাসকার্য চালায় সাধারণত এরা গিল দিয়ে। এদের রক্তে হিমোসায়ানিন থাকার জন্য রক্ত হয়ে থাকে নীল। এদের রেচন সম্পন্ন হয় কিডনি বা বৃক্ক দিয়ে। প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব সাধারণত এইটা। তার প্রথমটা হলো আর্থ্রোপোডা, তারপরে এটা হলো দ্বিতীয়। আর এদের এক্সাম্পলগুলোর মধ্যে হচ্ছে হ্যালিওটিস হলো মোলাস্কা পর্বের অন্তর্গত। এদের এক্সাম্পলগুলোর মধ্যে হলো পাইলা, লোলিগো, অক্টোপাস, স্কুইড। এর মধ্যে কিছু কিছু নাম আছে, যেমন অ্যাপ্লাইসিয়াকে বলা হয় সি র্যাবিট, ডরিসকে বলা হয় সি লেমন, অক্টোপাসকে বলা হয় ডেভিল ফিশ, সেপিয়াকে বলা হয় কাটল ফিশ। তাই চলে আসে যে মোলাস্কার বৈশিষ্ট্যগুলোর মধ্যে কী পড়ছে? এই গোষ্ঠীভুক্ত প্রাণীদের দেহটা দ্বিপার্শ্ব প্রতিসম হয়, দেহ গহ্বর বা সিলোমিক গহ্বর সংক্ষিপ্ত হয়, দেহ খুব সামান্য পরিমাণে খণ্ডীয়মান দেখা যায়। এদের দেহে মুক্ত সংবন্ধন থাকে না। এরা বৃক্কের মতো অঙ্গের সাহায্যে রেচন করে। দেহস্থিত মাংসলু পথ গমনাগমনে সাহায্য করে, উদাহরণ শামুক, ঝিনুক ইত্যাদি। মানে এই যেমন অক্টোপাস, সাইটন, এটা আপেল শামুক, যেগুলো শামুক দেখতে পাওয়া যায় আমাদের লোকালি, ঝিনুক উল্লেখযোগ্য। এই যেটাকে এইগুলো এই যে চলে এলো, এগুলোকে বলা হয় লোলিগো, নাম হচ্ছে লোলিগো। এগুলোর নাম হচ্ছে লোলিগো, এই লোলিগো হচ্ছে লোলিগো। এরপরে চলে আসছে লোলিগোর পরে চলে এলো এটাকে বলা হয় সেপিয়া। এগুলো হয়ে থাকে সেপিয়া। এটা অক্টোপাস সাধারণত এরকম দেখতে হয়ে থাকে। কিছু কোশ্চেনগুলো কী সাধারণত বলা হয় যে শামুক জাতীয় প্রাণীরা নিজেদের লিঙ্গ পরিবর্তন করতে পারে। এটা এদের কী নির্দেশ করে? এদের সেক্স ডিটারমাইন বাই দ্য জিন্স, এদের সেক্স ডিটারমাইন বাই নট জেনেটিক্যালি ডিটারমাইন, সেক্স ইজ ডিটারমাইন বাই টেম্পারেচার, সেক্স মে ডিটারমাইন এনি অফ দ্য এনভায়রনমেন্ট ফ্যাক্টর। অপশানটা বি বলে সেক্স ইজ নট জেনেটিক্যালি ডিটারমাইন। নিজেদের লিঙ্গ এরা পরিবর্তন করতে পারে। কিছু কিছু পতঙ্গের বায়ুনালী থাকে যার মাধ্যমে বিভিন্ন গ্যাস পরিবর্তন করে। তার মধ্যে কারা পড়ে? সাধারণত ট্রাকিয়া, বায়োনালিটার নাম ট্রাকিয়া, স্পাইরাকলস, ক্যাপিলারি সেলস, সেটা হলো ট্রাকিয়ার নাম মাধ্যমে এরা চেঞ্জ করতে পারে। এটা গ্রুপ ডি 22 এসেছিল। কোন প্রাণীটা মোলাস্কা পর্বের মধ্যে পড়ে না? স্নেইল, অ্যান্টিডন, অক্টোপাস, চাইটন। বলা হয় যে অ্যান্টিডন সাধারণত মোলাস্কার মধ্যে পড়ে না। 2018-তে এসেছিলো। বলা হয় কোনটা মোলাস্কা পর্বের প্রাণী নয়? বলা হয় যে স্কোলোপেন্ড্রা, উনিও, অক্টোপাস, স্নেইল। সেটা হলো স্কোলোপেন্ড্রা মোলাস্কা পর্বের প্রাণী নয়। কোন প্রাণীটা মোলাস্কা পর্বের মধ্যে পড়ে? ককরোচ, স্নেইল, আর্থম, স্টারফিশ। তার মধ্যে হলো স্নেইলকে বলা। তারপরে এটা এনটিপিসিতে এসেছিলো। অক্টোপাসের রক্তের বর্ণ কি? অক্টোপাসের রক্তের বর্ণ সাধারণত হয়ে থাকে ব্লু বা নীল, রেড, ব্লু, পিঙ্ক, ব্ল্যাক হয়ে থাকে ব্লু। অ্যাবালন কী হয়ে থাকে? অ্যাবালন হচ্ছে একটা বিগ স্টার, স্মল ফাইটার প্লেন, আন্ডারগ্রাউন্ড সিটি, অ্যান্ড এডিবল সি স্নেল। বলা হয় যে একটা এডিবল স্নেলকে বলা হয় অ্যাবালন। এটা এনটিপিসি 16-তে এসেছিলো। এরপরে চলে আসছে আমাদের শেষ পার্ট, যেটাকে বলা হয় ক্লাসিফিকেশনের শেষ পার্টটা। এই ক্লাসিফিকেশান আমাদের এই পর্বের যে প্রাণী অ্যানিমিলিয়ার মধ্যে পড়ছে 30 স্তরের। এরপরে আমরা যে কটাটা পড়বো সেটা পরের ভিডিওতে। তো 11টা পর্যন্ত আজকের আমাদের ভিডিওটি।
তো অ্যাকানোডার্মাটা বা কর্ডাটা, এই অ্যাকানোডার্মাটা বা বলা হয় যে অ্যাকানোডার্মাটা এখন বা কণ্টকময়, এদের দেহ কণ্টকময় হয়ে থাকে। এই পর্বের প্রায় সকল প্রাণী সমুদ্রে বাস করে। এদের দেহে জল সংবন্ধ দেখতে পাওয়া যায়, ওয়াটার ক্যানেল। এদের দেহ ওরাল এবং অ্যাবোরাল তলে বিভক্ত। এদের স্নায়ুতন্ত্রের মধ্যে ব্রেন পরিণত নয়। এটা পুনরুৎপাদনের বিশেষ ক্ষমতা আছে, অর্থাৎ এদের কোনো অঙ্গ যদি কেটে যায় সেখান থেকে আবার ঠিক নতুন অঙ্গ তৈরি হতে পারে। এদের টিউব ফিট থাকে, এদের চলাফেরা এবং খাদ্য গ্রহণে সাহায্য করে থাকে। তাহলে উদাহরণের মধ্যে পড়ছে স্টারফিশ, সি আর্চিন, সি কিউকাম্বার, ব্রিটল স্টার, অ্যাস্টেরিয়াস এবং অ্যাকাইনাস। এদেরগুলো এক্সাম্পলগুলোর মধ্যে স্টারফিশ, সি আর্চিন। তো এদের সি আর্চিনকে বলা হয় অ্যারিস্টটল ল্যান্টন। যাই হোক, তো এদের বৈশিষ্ট্য এদের বলা হয় যে এই গ্রিক ভাষায় অ্যাকাইনোস বলতে বোঝাচ্ছে যে সজারু বা কাঁটা, এবং হেজহগ কাঁটাযুক্ত স্তন্যপায়ীকে, বা ডারমাত বলতে ত্বক, তাহলে কাঁটাযুক্ত প্রাণী যাদের ত্বকে রয়েছে। এই গোষ্ঠীভুক্ত প্রাণীদের দেহ কণ্টক ত্বক প্রাণী। এরা সকলেই স্বাধীন জীবী, সামুদ্রিক হয়ে থাকে। এদের দেহে ত্রিস্তরী, দেহে প্রকৃত দেহশীলম থাকে। এদের দেহে একটা অদ্ভুত ধরনের জলনালীতন্ত্র দেখতে পাওয়া যায়। তন্ত্রের সাহায্যে গোষ্ঠী প্রাণীরা গমনাগমন করে। দেহে ক্যালসিয়াম কার্বনের দ্বারা গঠিত হয় একটা দৃঢ় গঠন দেখা যায়, যা এদের দেহে কঙ্কাল রূপে গঠিত। দেহে তারা মাছ এবং সমুদ্র আর্চিন, সি স্টার, সি আর্চিন উল্লেখযোগ্য। যেমন এইগুলো এদের মধ্যে সমুদ্র পালক, সমুদ্র শসা, তারা মাছ, সি আর্চিন উল্লেখযোগ্য। এরপরে যেটা চলে আসছে, এগুলো কয়েকটা ফটো রয়েছে, যেমন বলে সি আর্চিনের ফটো, এগুলো দেখতে কী সুন্দর দেখতে হয়ে থাকে এদের। যাই হোক, তারপরে চলে আসছে এইটা, বলা হয় যে এটা ওই সমুদ্র শসা, সি কিউকাম্বার। কাকে কোনটাকে বলে? এটা স্টারফিশ। স্টারফিশ তো জল জল করছে, খুবই সুন্দর লাগে দেখতে স্টারফিশ। তো এবারে চলে আসছে কিছু কোশ্চেন। কোন প্রাণীটি বিশেষভাবে সামুদ্রিক? আর্থ্রোপোডা, অ্যাকানোডার্মাটা, মোলাস্কা, নিমাটোডা। তার মধ্যে অ্যাকানোডার্মাটা এক্ষুনি আমরা বললাম, এটা LP 18 এসেছিল। জল সংবন্ধ দেখা যায় না কোন বিশেষ প্রাণী? মধ্যে সি কিউকাম্বার, সি অ্যানিমাল, সি পেন, সি হর্স। সাধারণত সি কিউকাম্বারের মধ্যে জল সংবন্ধ দেখতে পাওয়া যায় না। এটা 18 এসেছিল। সমুদ্রে দেখতে পাওয়া যায় এমন একটা ফিশ, জেলিফিশ, সিলভার ফিশ, ডগ ফিশ, স্টারফিশ। তার মধ্যে হলো স্টারফিশ, 18 এসেছিল। নেপচুনের কাপ বলা হয় কিছু নামকরণ, যেমন বলা হয় যে নেপচুনের কাপ বলা হয় কাকে? পরিফেরাকে। সমুদ্র পালক বলা হয় নিডারিয়াকে। মুন জেলি বলা হয় নিডারিয়াকে। পর্তুগিজ ম্যান অফ ওয়ার বলা হয় নিডারিয়াকে। সমুদ্র মুশিক মানে ইঁদুর বলা হয় অ্যানিলিডা। সিলভার ফিশকে বলা হয় আর্থ্রোপোডা, মানে পর্বগুলো। ক্যাটল ফিশ মোলাস্কার মধ্যে, ডেভিল ফিশ মোলাস্কার মধ্যে। সমুদ্র শসা অ্যাকানোডার্মাটা। তো যাই হোক, আর ডগ ফিশ হাঙর, ক্রে ফিশ আর্থ্রোপোডা এবং সি কাউ হচ্ছে ম্যামালিয়া। যাই হোক, তো মোটামুটি ভিডিওটা আমাদের এখানে শেষ হলো। তো এর পরের ভিডিওটা আমাদের আসবে কর্ডাটার উপরে, যেখানে আমরা পুরোপুরি অ্যানিম্যাল ক্লাসিফিকেশনকে শেষ করব। তাদের একটা বায়োলজির একটা বিশাল পার্ট যেখানে শেষ হবে আমাদের। আর যেহেতু আগের ভিডিওগুলোতে আমরা প্ল্যান্ট ক্লাসিফিকেশান শেষ করেছি, টোটালি অ্যানিম্যাল ক্লাসিফিকেশানের অলমোস্ট শেষ হয়ে গেছে 90%, জাস্ট আর একটুখানি বাকি আছে, সেটা কর্ডাটা পর্ব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।